দেওয়ানি কার্যবিধি মানে কোড অফ সিভিল প্রসিডিওর ১৯০৮-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হল আদেশ 2। এখানে বলা হয়েছে একটা দেওয়ানি মামলা ঠিক কিভাবে গঠন করতে হবে। চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক, কারণ একটা মামলার ভিত্তিটাই যদি নড়বড়ে হয় তাহলে তো পুরো আইনি লড়াইটাই দুর্বল হয়ে পড়তে পারে, তাই না? আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একই বিষয় নিয়ে কেন মানুষকে বারবার আদালতের দরজায় যেতে হয়? ভাবুন তো, একই ঝামেলার জন্য যদি একাধিক মামলা করতে হয়, তার মানে তো শুধু সময়ের অপচয় না, সঙ্গে বাড়তি খরচ আর সীমাহীন হয়রানি। এই সমস্যাটা কিন্তু শুধু বিচার প্রার্থীদের জন্য নয়, এটা আমাদের পুরো বিচার ব্যবস্থার উপরেও একটা বিরাট বোঝা। আর ঠিক এই যন্ত্রণার সমাধান দেওয়ার জন্যই কিন্তু তৈরি হয়েছে দেওয়ানি কার্যবিধির আদেশ ২। এর মূল লক্ষ্যটাই হল এটা নিশ্চিত করা যে একটা বিবাদ যেন একটাই মামলাতে একেবারে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে যায়। এটাকে একটা কৌশলগত নিয়মও বলা যেতে পারে, যা বিচার প্রার্থী এবং আদালত দুজনেরই সময় আর অর্থ বাঁচায়। আদেশ ২-এর একেবারে শুরুতেই মানে নিয়ম ১-এ সবচেয়ে জরুরি কথাটা বলে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে প্রত্যেকটা মোকদ্দমা এমনভাবে সাজাতে হবে যাতে বিবাদের একটা ফাইনাল বা চূড়ান্ত নিষ্পত্তি সম্ভব হয়, আর ভবিষ্যতে যেন একই বিষয় নিয়ে আবার মামলা করার কোনো দরকারই না পড়ে। মানে লক্ষ্য হল একবারেই সবকিছুর সমাধান। তো এই নিয়মের পেছনের আসল উদ্দেশ্যটা কি? খুব সোজা, ৩টে বড় কারণ আছে। প্রথমত, আদালত আর বিচার প্রার্থী দুজনেরই মূল্যবান সময় বাঁচানো। দ্বিতীয়ত, মামলার অপ্রয়োজনীয় খরচ কমানো। আর তৃতীয়ত, বারবার আদালতে দৌড়ানোর ঝামেলা থেকে মুক্তি দেওয়া। এবার চলুন পরের গুরুত্বপূর্ণ ধাপে যাই, সেটা হল একটা মোকদ্দমার মধ্যে সমস্ত দাবিকে নিয়ে আসা। দেখুন, এখানে নিয়ম ২ কিন্তু একটা অত্যন্ত জরুরি নির্দেশনা দেয়, আর এটা না মানলে বাদীর অধিকার চিরতরে শেষ হয়েও যেতে পারে। এই নিয়মগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। প্রথমত, একটা কজ অফ অ্যাকশন বা মামলার কারণ থেকে বাদীর যতগুলো দাবি তৈরি হয় তার পুরোটাই এক মামলাতে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, যদি ইচ্ছে করে দাবির কোনো অংশ ছেড়ে দেওয়া হয় তাহলে সেই অংশটা নিয়ে ভবিষ্যতে আর মামলা করা যাবে না। আর তৃতীয়ত, একই কারণে যদি একাধিক প্রতিকার পাওয়ার সুযোগ থাকে, যেমন ধরুন ক্ষতিপূরণ এবং চুক্তি কার্যকর করা, তাহলে সবগুলো একসাথেই চাইতে হবে। এই স্লাইডের উদাহরণটা দেখুন, কি দারুণভাবে বিষয়টা বোঝানো হয়েছে। ধরুন একজন ভাড়াটিয়া ৩ বছরের ভাড়া বাকি রেখেছেন। এখন বাড়ির মালিক যদি শুধু ১ বছরের বকেয়া ভাড়ার জন্য মামলা করেন, তাহলে আইন ধরে নেবে যে তিনি বাকি ২ বছরের ভাড়ার দাবিটা ছেড়ে দিয়েছেন। এর মানে পরে তিনি ওই বাকি ২ বছরের ভাড়ার জন্য আর কোনো নতুন মামলা করতে পারবেন না। সুতরাং যা চাওয়ার একবারে চাইতে হবে। এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে, যদি একজন ব্যক্তির বিরুদ্ধে কারো একাধিক নালিশ বা অভিযোগের কারণ থাকে, তাহলে কি তাকে আলাদা আলাদা মামলা করতে হবে? না, আদেশ ২ এখানেও পুরো প্রক্রিয়াটাকে সহজ করে দিয়েছে। নিয়ম ৩ অনুযায়ী একাধিক কারণকে একটাই মামলাতে একত্রিত করা যেতে পারে। দেখুন, এখানে দুটো আলাদা পরিস্থিতি দেখানো হয়েছে। বাদীকে যদি একজন বাদী আর একজন বিবাদী থাকে, তাহলে বাদী তার সমস্ত অভিযোগ, ধরুন চুক্তিভঙ্গ এবং মানহানি, একই মামলাতে ওই বিবাদীর বিরুদ্ধে নিয়ে আসতে পারেন। আর ডানদিকে যদি একাধিক বাদীর একই কারণে যৌথ স্বার্থ থাকে, যেমন ধরুন একটা সম্পত্তির একাধিক সহমালিক, তারা সবাই মিলে একজন বিবাদীর বিরুদ্ধে মামলা করতে পারবেন। তবে একটা কিন্তু আছে, স্থাবর সম্পত্তি মানে জমি বা বাড়ি উদ্ধারের মামলার ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। নিয়ম ৪ বলছে, সাধারণত এই ধরনের মামলার সাথে অন্য কোনো দাবি যোগ করা যায় না। তবে এর ৩টি ব্যতিক্রম আছে। এর সাথে বকেয়া ভাড়া বা মুনাফার দাবি, ওই সম্পত্তি সংক্রান্ত কোনো চুক্তি ভাঙার জন্য ক্ষতিপূরণের দাবি, অথবা একই কারণ থেকে তৈরি হওয়া অন্য কোনো প্রতিকারের দাবি যোগ করা যাবে। চলুন এবার আদেশ ২-এর আরও কিছু খুঁটিনাটি নিয়ম আর ব্যতিক্রম দেখে নিই, যেগুলো কিছু বিশেষ পরিস্থিতিতে কাজে লাগে। এই ছোট ছোট ব্যাপারগুলো জানা থাকলে মামলা সাজাতে গিয়ে ভুল হওয়ার আশঙ্কা একদম কমে যায়। নিয়ম ৫ কিন্তু উত্তরাধিকারী বা যারা মৃত ব্যক্তির সম্পত্তি দেখাশোনা করেন তাদের জন্য খুব জরুরি। যদি কেউ একজন মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে মামলা করেন, তাহলে তিনি তার নিজের কোনো ব্যক্তিগত দাবি সেই মামলার সাথে গুলিয়ে ফেলতে পারবেন না।
তবে হ্যাঁ, যদি কোনো দাবিতে মৃত ব্যক্তি আর উত্তরাধিকারী যৌথভাবে আগ্রহী থাকেন, শুধু সেই ক্ষেত্রেই দাবিগুলো একত্রিত করা যেতে পারে। আর যদি বাদী ভুল করে একাধিক দাবি এক মামলায় জুড়ে দেন, যাকে আইনের ভাষায় বলে মিসজয়েন্টার, তাহলে কি হবে? নিয়ম ৭ একদম পরিষ্কার করে বলে দিচ্ছে বিবাদীকে এই বিষয়ে তার আপত্তি মামলার একেবারে শুরুতে, মানে সম্ভাব্য প্রথম সুযোগেই জানাতে হবে। দেরিতে আপত্তি করলে কিন্তু আদালত তা গ্রাহ্য নাও করতে পারে। তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সেগুলোকে সহজে মনে রাখার জন্য চলুন ৭টা গোল্ডেন রুল বা সোনালী নিয়ম এক ঝলকে দেখে নিই। এগুলোই হলো পুরো আদেশের আসল কথা। এই ৭টা পয়েন্ট মনে রাখলেই আদেশ ২-এর মূল বিষয়গুলো আর ভুল হবে না। ১. মামলা হবে চূড়ান্ত সমাধানের জন্য। ২. সব দাবি একবারে চাইতে হবে। ৩. একই বিবাদের বিরুদ্ধে একাধিক দাবি আনা যাবে। ৪. জমির মামলায় অন্য দাবি আনার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। ৫. উত্তরাধিকারীর ব্যক্তিগত আর সম্পত্তির দাবি মেশানো যাবে না। ৬. আদালত চাইলে আলাদা বিচার করতে পারে। আর ৭. মামলা গঠনে ভুল হলে আপত্তি শুরুতেই করতে হবে। সবশেষে আসুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি। একটা মোকদ্দমা কিন্তু শুধু আদালতে কিছু কাগজপত্র জমা দেওয়া নয়, এটা একটা কৌশলগত পরিকল্পনা। আদেশ ২ আমাদের এটাই শেখায় যে একটা মামলার সঠিক গঠনই সেই মামলার সাফল্যের ভিত গড়ে দেয়। তাহলে কি এটা বলা ভুল হবে যে একটা আইনি লড়াইয়ে জেতার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হল এর নিখুঁত পরিকল্পনা?